নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সেই সব ভূত। আমাদের গাঁয়ে একসময় প্রচুর ভূত ছিল। শুধু রাত বিরেতে নয়, দিন দুপুরেও তারা একলা দোকলা মানুষকে বাগে পেলে ভয় দেখিয়ে দুষ্টুমি করত। দুষ্টুমি বলা উচিত, কারণ কখনো তারা কারুর ঘাড় মটকেছে বা ঠ্যাং ভেঙেছে বলে শুনিনি। তবে ভয়ের চোটে কেউ ভিড়মি খেয়ে মারা পড়লে কিংবা দৌড়ে পালাতে গিয়ে কারুর ঠ্যাং ভাঙলে সেজন্য তো আর ভূতকে দায়ী করা চলে না। যার যা কাজ। ভূতের কাজটাই হলো মানুষকে ভয় দেখানো। যে ভূত ভয় দেখায় না, সে আবার কিসের ভূত? কথাটা বলতেন আমার বড় মামা। বড় মামা রেলে চাকরি করতেন। ছুটি ছাটায় আমাদের বাড়ি আসতেন। সাংঘাতিক সাংঘাতিক সব ভূতের গল্প বলে আমাদের রক্ত জল করে ফেলতেন। গল্প শোনার পর আমরা যারা ছোট, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু তারপরই বড় মামা হো হো করে হেসে বলতেন, ওরে ভূতকে কখনো ভয় পাবি না। কারণ কি জানিস, মানুষ যেমন ভূতকে ভয় পায়, ভূতও মানুষকে খুব ভয় পায়। ভূত যদি ভয় দেখায়, তোরাও তাকে ভয় দেখাবি। দেখবি ব্যাটার ছেলে তক্ষুনি কেটে পড়েছে। সে কথা শুনেও যে খুব একটা সাহস পেতাম তা নয়। আমার তো খালি ভাবনা হতো, ভূত বড়দের ভয় পেতেও পারে, কিন্তু আমাদের মতো ছোটদের কি আর ভয় পাবে? আমাদের বাড়ির পিছন দিকটায় ছিল একটা বাগান, তার ওধারে একটা ঝিল। ঝিলের ওপারে ছিল ঘন জঙ্গল। ঠাকমা বলতেন, ঝিলের জঙ্গলে থাকে এক কন্ধকাটা, আর ঝিলের ধারে থাকে এক শাঁকচুন্নি। শাঁকচুন্নিটা রোজ রাত্রিরে আলো জেলে ঝিলের ধারে কি যেন খুঁজে বেড়ায়। কন্ধকাটা আলো সইতে পারে না, তাই সে এসে শাঁকচুন্নির সঙ্গে খুব ঝগড়া বাঁধায়। ঝগড়ার চোটে সারা রাত্রির ঘুমোতে পারিনে। ঠাকমা থাকতেন বাড়ির পিছনের ঘরে। কখনো কখনো রূপকথা শোনার লোভে আমি ঠাকমার কাছে শুতে যেতাম। রূপকথা শুনতে শুনতে হঠাৎ করে ঠাকমা চুপ করে যেতেন। থেমে গেলে বলতাম, তারপর কি হলো বলো না। ঠাকমা আস্তে করে বলতেন, ওই আবার বেঁধেছে। কি বেঁধেছে? কন্ধকাটার সঙ্গে শাঁকচুন্নির ঝগড়া। শুনতে পাচ্ছিস না তুই? কই না তো। জ্বালাতন বলে ঠাকমা উঠে গিয়ে ওদিকের জানলাটা বন্ধ করে দিতেন। তারপর বলতেন, এর একটা বিহিত করা দরকার। কালই মোনা ওঝাকে ডেকে পাঠাতে হবে। মোনা ছিল ভূতের ওঝা। ভূতগুলোর সঙ্গে নাকি বেজায় ভাব, তারা তাকে খুব সমীহ করে। একবার হলো কি, সিঙ্গি মশাই রাত 9টার বাসে শহর থেকে ফিরছেন। হাতে ছিল তার এক ভাঁড় রসমালাই। ঠাকরুনতলার বট গাছের কাছে যেই এসেছেন, অমনি গাছ থেকে ঝুপ ঝুপ করে কয়েকটা ছায়ামূর্তি লাফিয়ে পড়ে তাকে ঘিরে ধরেছে। রসমালাইয়ের লোভে ভূতেদের দল আসতেই পারে। দে দে করে তারা চেঁচাচ্ছিল। এইসব ক্ষেত্রে নিয়ম হলো, দেব দিচ্ছি করে বাড়ির দিকে এগিয়ে যেতে হয়। কিন্তু সিঙ্গি মশাই নিয়মটা ভুলে গিয়ে পড়লেন একটা গর্তে, আর একটা ঠ্যাংও গেল ভেঙে। রসমালাইয়ের ভাঁড়টা হাত থেকে ছিটকে পড়েছিল। ভূতেরা আহ্লাদ করে রসমালাই সাবার করলো। সিঙ্গি মশাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সবই দেখলেন, কিন্তু কি আর করা যাবে। তার কাতরানি রামু ধোপা শুনতে পেয়েছিল।
সে বেরিয়েছিল তার গাধাটাকে খুঁজতে। গাধাটার ছিল ভারী বিচ্ছিরি স্বভাব। প্রায় রাত্রিরেই দড়ি ছিঁড়ে খেলার মাঠে চলে যেত এবং পছন্দসই কোনো ভূতকে পিঠে চাপিয়ে ছুটোছুটি করত। আসলে গাধার সঙ্গে ভূতেদের ছিল বেজায় গলাগলি বন্ধুত্ব। তো রামু সিংহী মশাইকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপর শহরের হাসপাতালে কয়েক মাস কাটিয়ে সিংহী মশাই ফিরে এলেন বটে, কিন্তু একটি ঠ্যাং হাঁটুর ওপর থেকে বাদ। ক্র্যাচে ভর করে হাঁটতেন এবং নতুন নাম পেয়েছিলেন খোঁড়া সিংহী। খোঁড়া সিংহী ভূতেদের ওপরে খাপ্পা হয়ে মোনা ওঝাকে তলব করেছিলেন। বলেছিলেন, শুধু ঠাকরুনতলার নয়, গাঁয়ের সব ভূতকে গঙ্গার ওপারে তাড়িয়ে দিয়ে আয়, যা চাষ পাবে মোনা। মোনা ওঝা বলল, তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে সিংহী মশাই? কাউকে ভিটে ছাড়া করা যে মহাপাপ। তাছাড়া ওদের সঙ্গে আমার কত কালের সম্পর্ক। তাই বলি, যা বলছি শোনেন, এই কাজ আমি পারবো না সিংহী মশাই। খোঁড়া সিংহী তর্জন গর্জন করে বললেন, তাহলে তোকেই ভিটে ছাড়া করবো বলে দিচ্ছি। বেশ বুঝেছি, তুই যত নষ্টের গোড়া। তোরই আশকারা পেয়ে হারামজাদাগুলোর এত বার বেড়েছে। দাঁড়া, কালই পঞ্চগেরামি করে তোর বিচারের ব্যবস্থা করছি। সে আমলে পঞ্চগেরামি অর্থাৎ পঞ্চগ্রামী মানে 5 গায়ের মাতব্বর লোকেদের ডেকে বিচার সভার আয়োজন। সেই বিচার সভা বসল চণ্ডী মণ্ডপে। মোনাকে ডেকে আনা হলো। মোনা ওঝা কিন্তু একটুও দমে যায়নি। সে মুচকি হেসে বলল, বাবু মশাইরা, ওপরে দেবতা, নিচে মা বসুমতী, ন্যায্য বিচার করে বলুন দিকি দোষটা কার? সিংহী মশাইয়ের ঠ্যাং কি ভূতগুলো ভেঙেছে, নাকি নিজেই গর্তে আছাড় খেয়ে নিজেই ভেঙেছেন? জিজ্ঞেস করুন না সিংহী মশাইকে। সবাই একমত হলেন যে ভূতগুলো যে সিংহী মশাইকে আঘাত করেনি এটা সত্যি। কিন্তু পাশের গাঁয়ের চক্রবর্তী মশাই বললেন, মানছি ওরা সিংহী মশাইয়ের ঠ্যাং ভাঙেনি, তবে এও তো ঠিক যে ভূতগুলো ওকে ভয় না দেখালে উনি দৌড়ে পালাতেন না এবং গর্তে পড়তেন না, ঠ্যাংও ভাঙত না। মোনা ওঝা হাত নেড়ে বলল, ভুল, এক্কেবারে ভুল। ভূতগুলো ওকে কখনো ভয় দেখায়নি। মা চণ্ডীর দিব্যি করে বলুন উনি। মাতব্বররা সিংহী মশাইকে জিজ্ঞাসা করলেন কথাটা। সিংহী মশাই গাঁই গুঁই করে বললেন, না মানে ঠিক ভয় দেখায়নি, তবে আমার হাতে রসমালাইয়ের ভাঁড় ছিল, সেটা কেড়ে নিতে এসেছিল। মোনা ওঝা বলল, আবার ভুল হলো বাবু মশাইরা। কেড়ে নিতে এসেছিল নাকি চেয়েছিল? মা চণ্ডীর দিব্যি, সত্যি কথাটা বলুন। আমাদের গাঁয়ের মা চণ্ডী জাগ্রত দেবী, তাঁর ভয়ে খোঁড়া সিংহীকে স্বীকার করতে হলো রসমালাই কেড়ে নেবে বলে মনে হচ্ছিল বটে, তবে ওরা দে দে করে চেঁচাচ্ছিল সেটা মিথ্যে নয়। তাহলে মোনা এক গাল হেসে বলল, এইবার বলুন দোষটা কার? হাতে রসমালাই দেখলে যে কেউ চাইতেই পারে। আপনি ইচ্ছে হলে দেবেন, নয়তো দেবেন না। আপনি বলতেই পারতেন দেব না। তা না করে আপনি দৌড়ে পালালেন, গর্তে পড়ে ঠ্যাংটি ভাঙলেন, আর দোষটা দিচ্ছেন অন্যকে। মামলা ভেস্তে যাচ্ছে দেখে খোঁড়া সিংহী বললেন, কিন্তু আমার নালিশ তো এই মোনার বিরুদ্ধে। মোনার আশকারাতেই এই গাঁয়ের ভূতগুলোর বড্ড বার বেড়েছে। মোনা ওঝা বলল, প্রমাণ? মাতব্বররাও বলে উঠলেন, হ্যাঁ, প্রমাণ চাই, সাক্ষী চাই। সিংহী মশাই, কই
আপনার সাক্ষীদের ডাকুন। সাক্ষী পাওয়া গেল না। আমাদের গাঁয়ের লোকেরা বলল, ভূতগুলো বাড়াবাড়ি করলে মোনা ওঝাই এসে বুঝিয়ে সুঝিয়ে তাদের তাড়িয়ে দেয়। কাজেই মোনা তাদের আশকারা দেয় এই কথা বলা চলে না। তাছাড়া আজ অবধি মোনা ওঝা কারুর পেছনে ভূতকে লেলিয়ে দিয়েছে বলেও জানা নেই। পঞ্চগেরামি বিচার সভায় মোনা ওঝা বিলকুল খালাস পেয়ে গেল। কিন্তু খোঁড়া সিংহের রাগ পড়েনি। কিছুদিন পরে উনি কোত্থেকে এক সাধু বাবাকে নিয়ে এলেন। সাধু বাবা ঠাকরুন তলায় ত্রিশূল পুঁতে মরার খুলির সামনে ধুনি জেলে ধ্যানে বসলেন। গাঁ শুদ্ধ ছোট বড় সবাই ভিড় জমালো। আমরা ছোটরাও ব্যাপারটা দেখতে গেলাম। সাধু বাবা একসময় ধ্যান ভেঙে লাল চোখে চারিদিক দেখে নিয়ে মরার খুলিটা তুলে নিলেন। মন্তর আওড়ে গর্জন করলেন, আয় আয়, যে যেখানে আছিস চলে আয়, এই খুলির মধ্যে ঢুকে পড় সবাই। বেম্ভদত্তি, কন্ধকাটা, শাঁকচুন্নি, মামদো, পেঁচো, গোদানো, হাঁদা, নুলো, ভুলো, কেলো, ক্যাংলা, খ্যাংলা দুই ভাই, জটাজটি, পিশাচ, গলায় দড়ি, জখ বুড়ো, সব্বাই আয়, সব্বাই এসে ঢুকে পড়ে এই খুলির ভিতরে। এই বলে সাধু বাবা মরার খুলিটা দুহাতে চেপে ধরে ঝুলিতে ঢোকালেন। ত্রিশূল তুলে হুঙ্কার দিতে দিতে এগিয়ে গেলেন ঝিলের দিকে। ঝিলের জলে মরার খুলিটা বের করে দিচ্ছি। যে এই খুলিটা তুলবে তার মুখে রক্ত উঠে মারা পড়বে। এরপর বেশ কিছুদিন আমাদের গাঁয়ে আর ভূতের সারা শব্দ ছিল না। মোনা ওঝা নাকি মন মরা হয়ে ঘুরে বেড়াতো। লোকেরা রাত বিরেতে বুক ফুলিয়ে চলাফেরা করত। মাঝে মাঝে দেখতাম রামু ধোপার গাধাটা ঝিলের ধারে ঘাস খেতে খেতে হঠাৎ মুখ তুলে তাকাতো। ওর দৃষ্টিটা খুব করুণ মনে হতো। তার খেলার সঙ্গীরা জলের তলায় খুলির ভেতর বন্দি। বেচারার দুঃখ হতেই পারে। হঠাৎ একদিন হইচই পড়ে গেল। রামু ধোপা গিয়েছিল ঝিলের জলে কাপড় কাচতে। সে দেখেছে সেই মরার খুলিটা ঝিলের ধারে পড়ে আছে। জল থেকে নিশ্চয়ই কেউ ভূত বোঝাই খুলিটা তুলেছে। সারা গাঁ ভেঙে পড়ল ব্যাপারটা দেখতে। খোঁড়ো সিংহিও ক্র্যাচে ভর করে হাঁপাতে হাঁপাতে সেখানে হাজির হলেন। আমারও দেখার ইচ্ছে করছিল, কিন্তু বড়রা কিছুতেই ছোটদের যেতে দিলেন না। জলের তলায় খুলি থেকে খালাস পাওয়া ভূতগুলো খাপ্পা হয়েই আছে। কাজেই অবোধ আর দুর্বল ছোটদের ওপর তাদের নজর পড়ার সম্ভাবনা রয়েছে। পরে শুনলাম দায়টা চেপেছে মোনা ওঝার কাঁধে। মোনাও তন্ত্রমন্ত্র জানে। কাজেই সাধু বাবার ফেলে দেওয়া খুলি সে ছাড়া জল থেকে তুলবে কার সাধ্য? তাছাড়া মোনা নিশ্চয়ই কোনো বড় ওঝার কাছে নতুন বিদ্যে রপ্ত করে এসেছে। তবে শেষ পর্যন্ত এতে মোনা ওঝারই জয় জয়কার পড়ে গেল। মুখে রক্ত উঠে সে মারা পড়েনি। তার মানে আমাদের গাঁয়ের এই ওঝা সিঙ্গি মশাইয়ের আমদানি করা সাধু ভাবার চেয়েও শক্তিশালী। সিঙ্গি মশাই কেঁচো হয়ে ঘরে ঢুকলেন। কদাচিৎ বাইরে বেরোতেন তিনি। বেরোলে দিনে দুপুরে ছাড়া নয়। মোনা ওঝার দাপট এতে বেড়ে গেল। ওদিকে আবার ভূতের সারা শব্দ পাওয়া গেল সেই দিন থেকেই। পণ্ডিত মশাই পাঠশালার ছুটির পরে বাড়ি ফিরছেন। হঠাৎ গাছ থেকে টুপটাপ করে ঢিল পড়ল। পণ্ডিত মশাইয়ের বেলায় এ কোনো নতুন ঘটনা নয়, বরং ঢিল বন্ধ হওয়াতে তার আরো খারাপই লাগছিল। আবার ঢিল পড়ায় খুশি হলেন। বললেন, কিরে তোরা সব কেমন আছিস? গদাই মোড়ল সন্ধেবেলা মাঠ থেকে ফিরছেন। একটা কালো বেড়াল তার সঙ্গ নিল। মোড়ল খুব খুশি হয়ে বললেন, ভালো ছিলি তো বাবা? নাকি জলবন্দি হয়ে
খুব কষ্টে ছিলিস? এই সব ঘটনা সন্ধ্যাবেলায় ছোট কাকা খুব জমিয়ে বর্ণনা করতেন। আমি কিন্তু তখনও কোনো ভূত দেখিনি বা সারা শব্দ পাইওনি। বড়রা বলতেন ভূত আছে, আমরা ছোটরা মেনে নিতাম ভূত আছে। তাছাড়া বড় মামা এসে ভূতের স্বভাব চরিত্র কীর্তিকলাপ শুনিয়ে ভূতের ব্যাপারটাকে আরও জমকালো করে তুলতেন। তো অমন একটা ঘটনার কিছুদিন পরে ঠাকমার মুখে ঝিলের ধারের শাঁকচুন্নি আর জঙ্গলের কন্ধ কাটার ঝগড়ার কথা শুনেছিলাম। বলেছিলেন মোনা ওঝাকে ডাকতে হবে, মোনা ছাড়া এর বিহিত হবে না। মোনা ওঝা পরদিন এসেছিল। ঠাকুমার মুখে সব কথা শুনে সে বলল, বড় সমস্যা দিদি ঠাকরুন, ওদের ঝগড়াঝাটির কথা আমার অজানা নয়। অনেক চেষ্টা করেও মিটমাট করাতে পারিনি। আসলে শাঁকচুন্নিটা আলো ছাড়া এক পা হাঁটতে পারে না। মেয়েটা রাত কানা, ওদিকে কন্ধ কাটার চোখে ঘা, আলো লাগলেই জ্বালা করে। কাকে দোষ দেব বলুন? তুই কন্ধ কাটাটাকে অন্য কোথাও গিয়ে থাকতে বল মোনা। যাবিটা কোথায়? সব জায়গায় তো দখল হয়ে আছে। খুঁজলে নিশ্চয়ই কোথাও একটা পাওয়া যাবে, তুই খুঁজে দেখ না। মোনা ওঝা একটু ভেবে নিয়ে বলল, মুসলমান পাড়ায় গোরস্থানে একটা শেওড়া গাছ আছে। গাছটাতে একটা মামদোকে থাকতে দেখেছি। কাল রাত্রিরে গিয়ে তাকে ডাকলাম, চাচা আছো নাকি? কোনো সাড়া পেলাম না। আমার সন্দেহ হচ্ছে মামদো চাচা ডেরা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। প্রায় বলতো, গাছটা পছন্দ হচ্ছে না রে, হাত পা ছড়িয়ে বসা যায় না, বড্ড বেশি ডালপালা, হাওয়া বাতাস ঢোকে না। ঠাকুমা খুব উৎসাহ দেখিয়ে বললেন, তাহলে তুই কন্ধকাটাকে গিয়ে কথাটা বল মোনা, ওদের ঝগড়ার জ্বালায় সারা রাত্রির ঘুম হতে পারি নে। মোনা ওঝা কিন্তু কিন্তু করে বলল, দেখি বলে কয়ে, তবে গোরস্থানে কন্ধকাটা যেতে কি রাজি হবে মনে তো হয় না। কেন রাজি না হওয়ার কি আছে? বুঝলেন না, কন্ধকাটা হলো হিন্দু, মুসলমানদের গোরস্থানে যেতে চাইবে কি? ঠাকমা ফোকলা দাঁতে হেসে বললেন, দূর পাগল, ভূতের আবার হিন্দু মুসলমান কি রে? ভূত হলো ভূত। মানুষের মধ্যে হিন্দু মুসলমান আছে, ভূতের মধ্যে নেই। তুই কন্ধকাটাটাকে একবার বলেই দেখ না গে। বলবি গোরস্থানের তল্লাট একবারে শুনশান অন্ধকার, আরামে থাকবে। কদিন পরে মোনা এসে হাজির। বলল, কেলেঙ্কারি হয়ে গিয়েছে দিদি ঠাকরুন, কন্ধকাটাকে বলে কয়ে রাজি করিয়েছিলাম। কাল সন্ধেবেলায় সে গোরস্থানের শেওড়া গাছে ডেরা বাঁধতে গিয়েছিল, কিন্তু মামদো চাচা আবার ফিরে এসেছে। তারা খেয়ে কন্ধকাটা পালিয়ে এলো। ঠাকমা নিরাশ হয়ে বললেন, মুখ পোড়া মামদোটা ফিরে এলো কেন জানিস? বলতে গেলে সে অনেক কথা। মোনা ওঝা শ্বাস ছেড়ে বলল, বেঁচে থাকতে এক কাবুলিওয়ালার কাছে দেনা করেছিল। এদিকে কাবুলিওয়ালাও যে মরে ভূত হয়েছে, আর মেদিপুরের গোরস্থানের কাছে বাজ পড়া তাল গাছের ডগায় ডেরা খুঁজে নিয়েছে। মামদো চাচা জানতো না। ওকে দেখেই কাবুলিওয়ালা লাঠি নিয়ে তাড়া করেছিল। তারা খেয়ে কাহা কাহা মুলুক ঘুরে মামদো চাচা বাড়ি ফিরেছে। হ্যাঁ রে মোনা, তাহলে এক কাজ কর না তুই। ঠাকমা মিটিমিটি হেসে বললেন, ঘটকালিতে লেগে যা, শাঁকচুন্নির সঙ্গে কন্ধকাটার বিয়ে দিয়ে দে, তাহলেই মিটমাট হয়ে যাবে। মোনা ওঝা ফিক করে হাসল, সেই চেষ্টাই তো করছি দিদি ঠাকরুন, শুধু একটাই সমস্যে, কন্ধকাটার চোখের ঘা সারিয়ে দেওয়া দরকার, তাহলে শাঁকচুন্নির পিদিমের আলোয়
ওর চোখে আর খোঁচা লাগবে না। দেখি তেমন বদ্যি কোবরেজ কোথাও পাই কিনা। মোনা চলে গেলে বললাম, আচ্ছা ঠাকমা, কন্ধকাটাদের তো মুন্ডু নেই শুনেছি। ছোট কাকা বলছিলেন, ওদের চোখ তাহলে কোথায় থাকে? ঠাকমা বললেন, ধুর বোকা, ওদের চোখ থাকে বুকের ওপর। কন্ধকাটের বুকে চোখের কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। তারপর থেকে দিনে দুপুরেও আর ঝিলের জঙ্গলের দিকে তাকাতে সাহস পেতাম না। বড় মামা বলতেন বটে, ভূতেদের কখনো ভয় পাবি না, কিন্তু কন্ধকাটার একে তো মুন্ডু নেই, তার ওপরে বুকের ওপরে দুটো চোখ, মুখোমুখি দেখা তো দূরের কথা, কল্পনা করতেই যে রক্ত হিম হয়ে যায়। তো শেষ পর্যন্ত মোনা ওঝা ভূতের কোবরেজ খুঁজে পেয়েছিল। সেই কোবরেজের মলমে নাকি কন্ধকাটার চোখের ঘা সেরে যাচ্ছিল। আগামী কালী পুজোয় অমাবস্যার রাত্রিরেই কন্ধকাটার সঙ্গে শাঁকচুন্নির বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। মোনা রোজই এসব খবর দিয়ে যেত। বিয়েতে খরচাপাতির ব্যাপার আছে। ঠাকমা সবই দিতে রাজি হয়েছিলেন, কিন্তু হঠাৎ এক অঘটন ঘটে গেল। হঠাৎই বলা চলে, কারণ ইতিমধ্যে আমাদের গাঁয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা হয়েছে এবং খুঁটি পোঁতার কাজও শেষ হয়েছে, কিন্তু বিদ্যুতের পাত্তা ছিল না। লোকেরা হাল ছেড়ে দিয়েছিল। এতদিনে খবর পাওয়া গেল সামনের দুর্গাপুজোয় বিদ্যুৎ আসছে। উদ্বোধন করতে আসছেন বিদ্যুৎ মন্ত্রী। সাজো সাজো রব পড়ে গেল খবর শুনে। শহর থেকে ইলেকট্রিক মিস্ত্রি আসার হিড়িক পড়ল সঙ্গে সঙ্গে। ছোট কাকা আমাদের বাড়িতে মিস্ত্রি এনে বিপুল উৎসাহে কাজে নেমে পড়লেন। বাগানের দিকে আলোর ব্যবস্থা করা হলো। তারপর ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় খেলার মাঠে জনসভা হলো। বিদ্যুৎ মন্ত্রী এসে সুইচ টিপে উদ্বোধন করলেন। চারিদিক উজ্জ্বল আলোয় ভরে গেল। সে রাত্রিরে আমরা প্রায় জেগেই কাটালাম। এত আলো, এত উজ্জ্বল আলো ছেড়ে কি ঘুমোতে ইচ্ছে করে? শুধু ঠাকমার মুখ গম্ভীর। কেন গম্ভীর তা সকালবেলায় জানতে পারলাম। বাগানের কোনায় একটা বেল গাছ ছিল। সেই গাছে থাকতো এক বেম্ভদত্তি। সকালে দেখি ঠাকমা বেলতলায় চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি ঝিলের দিকে। ঠাকমার কাছে গেছি, সেই সময় মোনা ওঝা ঝিলের দিক থেকে হন্তদন্ত হয়ে এসে ধপাস করে বসে পড়ল। ঠাকমা বললেন, খুঁজে পেলি? মোনা ওঝা ফুস করে শ্বাস ছেড়ে বলল, না, সব পালিয়েছে, কেউ নেই। ঠাকমা বেলগাছের ডগার দিকে মুখ তুলে বললেন, এ বুড়োও পালিয়েছে। কাল রাত্রিরে স্পষ্ট দেখলাম, যেই ওই আলোটা জ্বলেছে অমনি বুড়ো গাছ থেকে নেমে পালিয়ে গেল। ওই দেখ, হাত থেকে হুঁকোটা পড়ে গেছে, কলকেটাও পড়ে আছে, দেখতে পাচ্ছিস? মোনা উদাস চোখে হুঁকোটার দিকে তাকিয়ে বলল, দিদি ঠাকরুন যদি হুকুম দেন, বাবা বিম্বদত্তির হুঁকো কলকে আমি নিয়ে যাই। নিয়ে যা, ঠাকমা করুণ মুখে বললেন, তবে এঁটো করিস নে যেন বামুন বুড়ো জানতে পারলে কষ্ট পাবে। রোজ রাত্রিরে বুড়ো হুঁকো খেত আর খক খক করে কাশত। আহা, কোথায় যে ভিটে ছাড়া হয়ে চলে গেল সব। মোনা ওঝা হুঁকো কলকে কুড়িয়ে নিয়ে বলল, আমার সবচেয়ে দুঃখটা কি জানেন দিদি ঠাকরুন? শাঁকচুন্নি আর কন্ধকাটার বিয়েটা ভুন্ডুল হয়ে গেল। এ আলো কি যেমন তেমন আলো, ইলেকট্রিক বলে কথা। আমি যে মানুষ, আমারও চোখ জ্বালা করে। তবে দেখবেন দিদি ঠাকরুন, এ পাপ সইবে না। আমি বরাবর বলে আসছি, কাউকে ভিটে ছাড়া করার মতো পাপ আর নেই। এ মহাপাপ ভগবান সইবেন ভাবছেন? কখনো না। ঠিক তাই, মোনা ওঝার কথা ফলেছে বলা চলে। আমি এখন বড় হয়েছি, কলকাতায় থাকি। খবর পাই আমাদের গাঁয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না।
মোনার ভগবান নাকি লোডশেডিং নামে এক সাংঘাতিক দানও পাঠিয়ে দিয়েছে, সেই ভিটেচারা ভূতগুলোকে ফিরিয়ে এনেছে। তাছাড়া চোখে সইয়ে সইয়ে বিদ্যুতের আলো দিয়ে ভূতগুলোকে সে চাঙ্গা করে তুলেছে। সেই সব ভূতরা নাকি তার কথায় তার কাটে, ট্রান্সফরমার চুরি করে, কত উপদ্রব বাঁধায়। ঠাকুমা বেঁচে নেই, মোনাও বেঁচে নেই। বেঁচে থাকলে শাঁকচুন্নি আর কন্থকাটার বিয়েটা লোডশেডিংয়ের দৌলতে ঘটা করেই দিতেন ওরা। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, গত পুজোয় গাঁয়ের বাড়িতে গিয়েছিলাম। রাত্রিরে হঠাৎ লোডশেডিং, অভ্যাস মতো ঠাকুমার সেই ঘরে শুয়েছিলাম। রাত দুপুরে বাগানে হঠাৎ খক খক করে কাশির শব্দ শুনে জানলায় উঁকি মেরে দেখি সেই বেলগাছে হুঁকোর আগুন জুগ জুগ করছে। দেখে খুশি হলাম খুব। মানুষের জীবনে ভূত টুত না থাকলে কি চলে? জীবনটাই যে নিরস হয়ে যাবে যদি না থাকে ভূত পেতনি, যদি না থাকে অন্ধকার। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি, সৈয়দ মুজতবা সিরাজের লেখা সেই সব ভূত। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে আমি আজ পর্যন্ত যত গল্প আপলোড করেছি বিভাগ অনুযায়ী সব সাজানো আছে আপনাদেরই জন্য। নতুন গল্প না আসা পর্যন্ত সেগুলো শুনুন। আর আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।